সো গাইস ফাইনালি মাঝখানে এক উইক ব্রেক নেওয়ার পরে জুজুৎসু কাইসেনের এপিসোড 8 চলে আসছে আর আমিও চলে আসছি এক্সপ্লেন ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম ইউজি আর মেগুমি কলোনি 1 এর মধ্যে প্রবেশ করে হিগুরুমাকে খোঁজার জন্য এবং শেষে আমাই আর রিমি দুইজনে আলাদা আলাদা লোকেশন বলে। এপিসোডের শুরুতেই আমাদেরকে মার্চ 2016 এর একটা কাহিনী দেখানো হয় যেখানে একটা চোর মা আর মেয়েকে খুন করে সেইখান থেকে পালিয়ে যায় আর আমরা দেখতে পারি এইটার জন্য কিতা নামের একটা ছেলেকে গ্রেফতার করা হয়। কিতা বলে যে আমি এইটা করি নাই, আমি শুধু আমার বিড়ালকে বাঁচানোর জন্য এখান থেকে পালাইতেছিলাম। আর এই কথাগুলো ও হিগুরুমাকে বলতেছিল কারণ হিগুরুমা হইতেছে ডিফেন্স লয়ার। আসলে পুলিশ যখন কিতাকে জিজ্ঞাসাবাদ করতে গেছিল তখন কিতা সেইখান থেকে পালিয়ে যায়। পুলিশ ওর পিছু করতে করতে ওর বাসায় যায় আর সেইখানে একটা রক্তমাখা ছুরি পায় আর এই রক্ত সেই মা মেয়ের রক্তের ডিএনএর সাথে মিলে যায়। মানে এইখানে পুরো ক্লিয়ার হয়ে যায় যে খুনটা কিতাই করছে। কিতা বলে যে ও পুলিশের কাছ থেকে এই জন্য পালাইতেছিল কারণ ওর কাছে ওর বিড়াল ছিল আর ওর এরিয়ার মধ্যে বিড়াল রাখা নিষেধ, আর ছুরিটাও রাস্তায় পেয়ে সেটাকে বাসায় নিয়ে যায়। এরপরে আমরা হিগুরুমাকে অফিসে দেখতে পারি। হিগুরুমার অ্যাসিস্ট্যান্ট উমে বলে যে কিতার স্টোরি ওর সত্য মনে হচ্ছে না, কারণ ও রাস্তায় পড়ে থাকা একটা ছুরি কেন উঠায় আনবে আর পুলিশ থেকেই বা কেন পালাবে। হিগুরুমা বলে যে কারণ এর আগেও পুলিশ ওর সাথে অনেক ঝামেলা করছে, এছাড়া কিতা ছুরিটা পুলিশের কাছে জমা করে দিতে চাচ্ছিল। ও পুলিশদেরকে ডেকেও ছুরিটা জমা করে দিতে পারতো, কিন্তু ও যে এরিয়ার মধ্যে থাকে ওইখানে পুলিশ ডাকা নিষেধ, কারণ আশেপাশে যারা থাকে তাদের অনেক সমস্যা হয়। আমরা আরো জানতে পারি কিতা অ্যাকচুয়ালি এনপিও নামের একটা শেল্টারে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি বলতে পারো বৃদ্ধাশ্রমের মতো, যেখানে বুড়ো লোকদের দেখাশোনা করা হয়। তবে কোম্পানির লসে চলায় কিতা সেখান থেকে ঠিকঠাক মতন বেতন পর্যন্ত পায় না, কিছু বোনাস টোনাস পায় আর হাত খরচের টাকা পায়, কিন্তু মাস শেষে ওকে ঠিকই 25,000 ইয়েন ওর থাকার জায়গার জন্য দিতে হয়। যাই হোক, কিতার আশেপাশে এমন লোক আছে যাদের আগে থেকেই ক্রিমিনাল রেকর্ড আছে, যাদের মধ্যে কেউ চোর হইতে পারে। এইটা ইনভেস্টিগেশন করার জন্য হিগুরুমা বের হয়ে পড়ে, কারণ ওর মনে হচ্ছিল যে আসলেই কিতা সত্য কথা বলতেছে। রাস্তায় উমে বলে যে আমরা সরকারি উকিল, এমনিতেই আমাদের টাকা কম দেয়, সেই তুলনায় আমরা অনেক বেশি কাজ করি আর সবাই জানে যে এইখানে কিতা অপরাধী আর কিতাকেই শাস্তি দেয়া হবে, কিন্তু তারপরও আপনি এই কেস কেন লড়তেছেন? হিগুরুমা বলে যে মাঝে মাঝে এরকম কঠিন কেস নিতে হয়, না হলে আমার স্কিল দুর্বল হয়ে যাবে। উমে বলে যে মাঝে মাঝে আপনি সব সময় এরকম কেস নেন। এরপর আমরা ইউমেকে ক্যাফের মধ্যে একটা মেয়ের সাথে কথা বলতে দেখি, এর নাম হইতেছে তাকাগি। অ্যাকচুয়ালি তাকাগি আগে হিগুরুমার সাথে কাজ করতো। উমে এইটাই বলতেছিল যে ওরা এমনিতেই টাকা কম পায়, সেই তুলনায় হিগুরুমা অনেক বেশি কাজ করে, যেটাতে তাকাগি বলে যে হিগুরুমা সবসময় এরকমই, ও কখনোই টাকার জন্য কাজ করে না। এর আগে একটা কেসের কথা বলা হয় যেখানে অ্যাকচুয়ালি মদ খেয়ে গাড়ি চালাইতে যে অ্যাক্সিডেন্ট করছিল। আসলে জানা যায় যে ওইখানে 19 বছরের একটা ছেলেকে ওর বন্ধুরা মদ খায় তারপরে ড্রাইভিং করাচ্ছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়, কিন্তু সবাই মিলে ওই ছেলেটাকে ফাঁসিয়ে দেয় আর হিগুরুমা সেই কেসটা হেরে যায়, যার কারণে ওই ছেলেটার ফাঁসির আদেশ হয়। আমরা ওই সময় সিনও দেখতে পারি যেখানে ছেলেটা হিগুরুমার উপরে চিল্লাইতে থাকে যে তুমি বলছিলা তুমি আমাকে নির্দোষ প্রমাণ করবা, কিন্তু তুমি আমাকে বাঁচাইলা না কেন? তাকাগি ওই টাইমে হিগুরুমাকে নিষেধ করছিল যে এরকম কেস নিও না, যেটাতে জেতা প্রায় অসম্ভব। দুর্বলদের সাহায্য করা এটা শুনতে তো ভালো শোনা যায়, কিন্তু এই সবের চক্করে হিগুরুমা নিজের মেন্টাল হেলথই খারাপ করে ফেলবে। যাক, আমরা দেখতে পারি হিগুরুমা অনেক পরিশ্রম করে ফাইনালি কিতাকে নির্দোষ প্রমাণ করে। আসলে যেদিন মার্ডার হয়েছিল সেই দিন থেকেই কিতার এলাকার অন্য একটা ছেলে নিখোঁজ, হইতে পারে চুরিটা সেই ছেলেটা করছে। এছাড়া যখন মার্ডার হয় তখন কিতারে একটা স্টোরে সিসিটিভি ক্যামেরায়ও দেখা গেছে, ইভেন যেই জিনিসগুলো চুরি হয়েছে তার কিছুই কিতার বাসা থেকে পাওয়া যায় নাই। এইবারের জন্য তো কিতা বেঁচে যায়, যার জন্য কিতা হিগুরুমাকে ধন্যবাদ জানায়। তবে হিগুরুমা খুব ভালো করেই জানতো যে সামনের পার্টি এত সহজে ছেড়ে দিবে না, সামনের পার্টি আবারও আপিল করে আর আবারও ট্রায়াল শুরু হয়। আর মানুষ সবাই সোশ্যাল মিডিয়ায় এইটাই বলতেছিল যে কিতাই আসল অপরাধী, কিতাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, মানে সবাই এখানে কিতাকেই আসল অপরাধী ধরে নিছে, যার কারণে ডিফেন্স লয়ার দুর্বল হয়ে পড়ে। আর হিগুরুমা অ্যাকচুয়ালি ছোটখাটো একজন লয়ার, ওর কাছে বড় টিমও নাই যারা ওরে নতুন তথ্য প্রমাণ এনে দিবে। ফলে এই ট্রায়ালে হিগুরুমা হেরে যায় আর কিতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। কিতা হিগুরুমার দিকে তাকিয়েছিল, হিগুরুমা ওর চোখে তাকিয়ে বুঝতে পারে যে কিতার চোখে একসাথে দুঃখ আর রাগ দুইটাই প্রকাশ পাচ্ছে। আমরা আবারও পাস্টের সেই পার্কের সিন দেখতে পারি যেখানে তাকাগি হিগুরুমাকে জিজ্ঞাসা করে যে তোমার মনের মধ্যে কি আছে। হিগুরুমা বলে যে আমি কোনো হিরো না যে ইনোসেন্ট লোকদেরকে বাঁচাই, শুধু আমার সামনে কোনো অন্যায় হইতে দেখতে পারি না। আইনের চোখে কালো কাপড় দিয়ে বেঁধে দেয়া হয় এইটা বুঝাইতে যে আইন সবার জন্য সমান, কিন্তু আইনের সাথে সাথে মানুষও নিজের চোখ বন্ধ করে নেয়, যার কারণে তারা সত্যটা দেখতেই পারে না। তবে ন্যায় ইনসাফের জন্য হিগুরুমা সব সময় নিজের চোখ খোলা রাখবে। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, জজ ঘোষণা করে যে এই শুনানিতে কারো যদি আপত্তি থাকে তাইলে সে 15 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারে। তখনই হিগুরুমা একটা হাতুড়ি দিয়ে টেবিলে মারতে শুরু করে, ঠিক যেইভাবে জজ অর্ডার অর্ডার বলে, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। আর আমরা দেখতে পারি হিগুরুমার পিছনে একটা শিকিগামি চলে আসছে। হিগুরুমা বলে যে সবাই ফিরে আসো,
ট্রায়াল আবার শুরু হবে। মানে বুঝতেই পারছো এইটাই প্রথম যখন হিগুরুমার পাওয়ার আনলক হয়। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে, মানে লাস্ট এপিসোড যেখানে শেষ হয়েছিল, যেখানে আমাই ইউজিকে আর র্যামি মেগুমিকে আলাদা আলাদা দুইটা জায়গার নাম বলে যে ওইখানে হিগুরুমা আছে। সো আমরা বুঝতে পারি কেউ তো একজন মিথ্যা কথা বলতেছে। মেগুমি এইটাই ভাবতেছিল যে ইউজিও কারো না কারো কাছ থেকে তো তথ্য বের করে নিবে, তারপরে ইউজিও সেইখানে পৌঁছায় যাবে। সো ওর সাথে ইউজির দেখা হয়ে যাবে। এদিকে ইউজিও এইটাই ভাবতেছিল যে মেগুমিও কোনো না কোনো ভাবে তো লোকেশন বের করে নিবে, তারপরে মেগুমি ওইখানে চলে আসবে। সো ওদের সাথে দেখা হয়ে যাবে, প্যারা নাই। এরপরে আমরা অন্য একটা জায়গা দেখতে পারি যেখানে অ্যাকচুয়ালি অনেক কাগজ ঝুলানো ছিল, বিল টাইপের এইগুলো। অ্যাকচুয়ালি রেজি বলে যে আমার বাচ্চাটা আমার জন্য কি নিয়ে আসতেছে, আবার কোনো ফালতু মানুষ নিয়ে আসবে না তো। মানে আমরা বুঝতে পারি ওদের দুইজনের কেউ একজন রে তো রেজির কাছে নিয়ে আসতেছে। আমরা আবারও একটা পাস্টের সিন দেখতে পারি যেখানে কয়েকজন বাচ্চা আর একটা বাচ্চাকে বুলি করতেছিল, আর এদের পাশেই আমায় দাঁড়াইছিল অ্যাকচুয়ালি। আর আমায় মনে মনে এইটাই ভাবতেছিল যে ভাই এই বাচ্চাটা কি বলদ নাকি, ওদের কথা মতন কেন চলতেছে বা ওদের হাতে কেন মার খাইতেছে, বরঞ্চ ওই বাচ্চাটা যদি ওদের সাথে মিলে যায় তাহলে তার ওরে বুলি করবে না। আর এই কাজটা তো আমায় কালিং গেমেও করছে, দেখছো যে আসার পরে কিন্তু দুজনের সাথে মিলে গেছিল যাতে ওরা ওকে না মারে। আর বুঝতে পারতেছো এই যারা বুলি করতেছে আমায় অ্যাকচুয়ালি ওদের সাথে মিশেই গেছে, কিন্তু আমায় বুলি করতেছিল না। তখনই সেখানে অন্য একটা ছেলে আসে, আর যারা বুলি করতেছিল ওদের মধ্যে একজন সেই ছেলেটাকে মারতে যায়। আমরা দেখতে পারি এটা আর কেউ না, এটা ছিল ইউজি ইটাডোরি। সো ইউজি তো ওর অবস্থা খারাপ করে দেয়। এরপরে আরো একজন রড নিয়ে ইউজিকে মারতে আসে, ইউজি ওর অবস্থাও খারাপ করে দেয়। আরো একজন যে ছিল তার অবস্থাও খারাপ করে দেয়। এরপরে আমায়ের দিকে তাকাই বলে যে তোমার কি করব। আমায়ের মনে করো যে এখানে ভয় অবস্থা খারাপ হয়ে যায় যে আমি, মানে বুঝতে পারতেছো এইভাবেই হচ্ছে আমায় ইউজিকে চিনে। কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে আসে যেখানে মেগুমি র্যামিকে বলতেছিল যে মনে হচ্ছে এটা ভুল রাস্তা। র্যামি বলে যে ওইখানে পৌঁছানোর দুইটা রাস্তা আছে আর এইটা হচ্ছে শর্টকাট, এইখান দিয়ে ওরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারবে। র্যামি অ্যাকচুয়ালি কালকে থেকে গোসল করে নাই, সো তাড়াতাড়ি বাসায় যে গোসল করতে হবে। র্যামি বলে যে তুমি জাস্ট আমারে ফলো করো, তুমি যেখানে পৌঁছাইতে চাও পৌঁছাই যাওয়া। অন্যদিকে আমরা আমাইকে দেখতে পারি যে ইউজিকে একটা থিয়েটার দেখাই, বলে যে হিগুরুমার বেস এইটাই। তো ইউজি ওরা ধন্যবাদ দিয়ে সেইখান থেকে ভিতরে ঢুকতে যায়। আমায় বলে যে আরে তুমি সত্যিই যাচ্ছ। ইউজি বলে যে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি। আমায় ইউজিকে সাবধান করে যে হিগুরুমাকে আমি তো কখনো দেখি নাই, কিন্তু হাবার অবস্থা খারাপ করে দিছিল। ইউজি বলে যে আরে তাই নাকি, তাইলে তো ভালোই, আমিও ওই হেলিকপ্টার মাথার অবস্থা খারাপ করে দিছিলাম, আমি সামলাই নিতে পারবো, তুমি চিন্তা করো না। এরপরে ইউজি ওইখান থেকে দৌড়ে ভিতরে চলে যায়। আমায় অ্যাকচুয়ালি ইউজিকে কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারে না। ফাইনালি ইউজি গিয়ে ডোর ওপেন করে আর আমরা দেখতে পারি সামনেই রেজি দাঁড়ানো। তবে রেজি ইউজির সামনে না, মেগুমির সামনে দাঁড়ানো। রেজি বলে যে দেখছো তোমার তো ধোকা দিয়ে দিছে। আর মেগুমি র্যামির দিকে এমন ভাবে তাকায় যে মনে হয় ওরে এখনই মেরে ফেলবে। র্যামি বলে যে আমার দিকে এরকম তাকায়ও না, আমি তোমার এখন ভয় পাই না। মেগুমির সাথে সাথে ও ডিভাইন ডগ সামন করে আর বলে যে ওর কাছে ফালতু সময় নষ্ট করার সময় নাই। অন্যদিকে আমরা থিয়েটারের মধ্যে বাথটবে একটা লোককে দেখতে পারি যে কোট প্যান্ট পরে সেটার মধ্যে শুয়ে আছে, যেটা আর কেউ না হিগুরুমা। হিগুরুমা জিজ্ঞাসা করে যে তুমি কে আর এখানে কি করতেছো। সেইখানে ইউজি দাঁড়ানো ছিল। ইউজি জিজ্ঞাসা করে যে তুমি কে। হিগুরুমা বলে যে তুমি কখনো কাপড় পরে গোসল করছো। ইউজি বলে যে না। হিগুরুমা বলে যে অনেক ভালো লাগে, যতটা আশা করো তার থেকেও বেশি ভালো লাগে। ইউজি জিজ্ঞাসা করে যে তুমি কি হিগুরুমা। হিগুরুমা বলে যে হ্যাঁ আমি হিগুরুমা, বলো কি বলতে চাও। ও দাঁড়াও, আমি একজন লয়ার, আমার সাথে কথা বলতে হলে আধা ঘন্টার জন্য তোমাকে 5000 ইয়েন দিতে হবে। যেটা শুনে ইউজি থ হয়ে যায়। হিগুরুমা বলে যে আরে ভাই চিল, আমি তো জাস্ট ফান করতেছিলাম, দেখতেছিলাম যে লোভী লয়ার হইতে কেমন লাগে। আর হিগুরুমাকে এরকম চিল মুডে দেখে ইউজি বুঝতে পারে যে হিগুরুমা হয়তো কোনো পুনর্জন্ম নেওয়া সরসারার না, নতুন প্রজন্মের সরসারার। তো সম্ভবত হিগুরুমাকে বুঝাই বললে ম্যানেজ করা যাবে। অন্যদিকে রেজি বুঝতে পারে যে মেগুমি অনেক পাওয়ারফুল আর ও মেগুমিকে ওর টিমে জয়েন করতে বলে আর জিজ্ঞাসা করে যে তুমি কালিং গেম সম্পর্কে কতটুকু জানো। যেটাতে মেগুমি বলে যে এটা একটা রিচুয়াল, যেটা শেষ হওয়ার পরে জাপানের সব লোক বদলে যাবে। রেজি হাসতে শুরু করে আর বলে যে তুমি কেনজাকুকে চিনো। মেগুমি আগে থেকেই জানতো যে কালিং গেমে এমন কেউ তো থাকবেই যে কেনজাকুকে চিনে। রেজি মনে করে যে কেনজাকুর আসল প্ল্যান অন্য কিছু। রেজি বুঝায় বলে যে মনে করো কালিং গেমে সর্বমোট 1000 প্লেয়ার আছে এবং প্রতি কলোনিতে 100 করে প্লেয়ার আছে, আর প্রতিটা কলোনিতে কাশিমো হিগুরুমার মতন পাওয়ারফুল সরসারার আছে যারা বাকিদেরকে খুব ইজিলি মেরে ফেলতে পারে। এরপরে তো গেম বন্ধ হয়ে যাবে। এরা দুইজনে অলরেডি প্রায় 60 জনের মতন সরসারারকে মেরে ফেলছে। অনেক মডার্ন সরসারার তো আকাশ থেকে এন্ট্রি নেওয়ার সময় মারা গেছে। কেনজাকুর আসল প্ল্যান যদি সরসারারদের মধ্যে মারামারি লাগায় সেইখান থেকে কার্ড এনার্জি কালেক্ট করা হইতো, তাইলে এইরকম এন্ট্রি সিস্টেম রাখতো না। মানে ভাই দেখতেছো সবাই কত ইজিলি মারা যাইতেছে এবং প্রতি কলোনিতে এমন একজন আছে যারা বাকিদেরকে খুব ইজিলি মেরে ফেলতেছে, তার মানে খুব একটা মারামারি কিন্তু হইতেছে না। কিন্তু কেনজাকুর প্ল্যান যদি হয় যে মারামারির মাধ্যমে কার্ড এনার্জি কালেক্ট করা, তাইলে কেনজাকু তো এমন চাবে যে যাতে সবাই ফাইট করে, ফাইট করলেই তো লাভ। কিন্তু কেনজাকু এমন এন্ট্রি সিস্টেম বানাইছে যেখান থেকে নামার সময় অনেক সরসারার মারা যাইতেছে, ওরা তো ফাইট করার সুযোগই পাইতেছে না। এটা তো কেনজাকুর জন্য লস, তাই না? তো এইটাই রেজি বোঝানোর চেষ্টা করতেছিল। রেজি বলে যে যখন সর্বশেষ সবচেয়ে স্ট্রং প্লেয়ার বেঁচে থাকবে তখন কেনজাকু তার উপরে বোম ফেলে নিজেই গেম শেষ করে দিবে। অন্যদিকে আমরা কেনজাকুকে দেখতে পারি যে চায়নার কিছু গভর্নমেন্ট লোকের সাথে
মিটিং করতে যায়। এদিকে ইউজি হিগুরুমাকে বোঝানোর চেষ্টা করে যে ওরা কালিং গেম বন্ধ করতে চায়, বাট আপাতত ও একটা রুলস অ্যাড করতে চায় যার জন্য ওর হিগুরুমার 100 পয়েন্ট দরকার, যেটাতে হিগুরুমা রাজি হয় না কারণ বাইরের দুনিয়ার আইন ওর কাছে খোকলা। ও দেখতে চায় কালিং গেমের আইন কিভাবে কাজ করে, মানে এইখানে যে যেটা করতেছে সে সেইটার জন্য শাস্তি পাইতেছে কিনা, যে আইন ভঙ্গ করতেছে সে মারা যাচ্ছে কিনা, একেবারে সঠিকভাবে আইনের প্রয়োগ হচ্ছে কিনা। এছাড়াও কালিং গেমের রুলস গুলো পছন্দ হয়েছে, এই জন্য ওইগুলো কিছুই পরিবর্তন করতে চায় না। ইউজি ওরে বোঝানোর চেষ্টা করে যে কালিং গেম একটা রিচুয়াল, এইটা শেষ হইলে জাপানের সব মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু হিগুরুমা বলে যে এইরকম কিছুই হবে না, কালিং গেম চলতেই থাকবে, রুলসে এরকমটাই লেখা আছে। ইউজি বুঝতে পারে যে হিগুরুমাকে বোঝানো যাবে না, আর ফাইনালি ফাইট করার জন্য রেডি হয়ে যায় আর বলে যে তোমার 100 পয়েন্ট আমাকে ইউজ করতে দাও। হিগুরুমা দাঁড়িয়ে পড়ে আর বলে যে তুমি এমন কখনো কাউকে মারছো যার উপর তোমার রাগ লাগতেছিল? আমি যতটা ভাবছিলাম তার থেকেও ভালো লাগে। ইউজি দেখতে পারে হিগুরুমার পিছনে একটা শিকিগামি চলে আসছে। ইউজি মনে মনে ভাবে যে হিগুরুমার 100 পয়েন্ট, তার মানে কমপক্ষে 20 জন সর্সারারকে তো হিগুরুমা মারছে, তাই হিগুরুমা যথেষ্ট পাওয়ারফুল, আমাকে সাবধান থাকতে হবে। আর তখনই হিগুরুমা ইউজির সামনে এসে বলে ডোমেইন এক্সপেনশন, ডেডলি সেন্টেন্সিং, আর সাথে সাথে হিগুরুমার ডোমেইন অ্যাক্টিভ হয়ে যায়। আর এইরকম জায়গায় এপিসোডও শেষ হয়ে যায়, মানে বুঝতেই পারতেছো পরবর্তী এপিসোডে আমরা ইউজি ভার্সেস হিগুরুমা দেখতে পারবো। তো ভাই ভালো থাকো সবাই, আজকের মতন এই পর্যন্তই, বাই বাই।